ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ল্যাব। স্মার্ট ইংলিশ ল্যাবে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে চলে এসেছি, টেন্সের দ্বিতীয় ক্লাসে, যেখানে আমরা শিখব যে কোন ভার্বগুলোর দ্বারা বা কিভাবে আমরা একটা ইংরাজি বাক্য দেখেই চিনতে পারবো এটা কোন টেন্সে আছে, বা একটা বাংলা বাক্য দেখে চিনতে পারবো যে এটা কোন টেন্সে আছে। অর্থাৎ আমরা ট্র্যাডিশনাল যে রুলসগুলো আমরা পড়ি সেই রুলসগুলো থেকে একটু বেরিয়ে আসবো, একটু টেকনিক, একটু শর্টকাট বা একটু অন্য পদ্ধতিতে এমনভাবে বোঝার চেষ্টা করব, এমনভাবে বোঝার চেষ্টা করবো বা শেখার চেষ্টা করবো যাতে সহজে বাক্য দেখে আমরা চিনতে পারি। চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমেই আমরা দেখে নেব যে আমি এখানে কিছু বেসিক ভার্ব আমি লিখেছি। বেসিক ভার্ব তার কতগুলো পার্ট, কতগুলো টাইপ, আমি কিছু বেসিক ভার্ব লিখেছি। সেই বেসিক ভার্বগুলো প্রথমে আমরা দেখে নেব। প্রথমে যে ভার্বটা দেওয়া আছে বি ভার্ব, আমরা বি ভার্ব কোনগুলো সেটা আমরা দেখে নিই আগে, তারপরে এই বিভাগ সম্বন্ধে পরে আমরা শিখব। এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন এবং বিন। আমরা এখানে বি ভার্বের যে 7টা টাইপ, দেখো আমি 7 লিখেছি, 1 2 3 4 5 6 7 করে আমি 7টা টাইপ লিখেছি, এবং তারপরে আর একটা লিখেছি বিন। তো আমি এটাকে কিন্তু কোনো মার্ক করিনি, কারণ এটার সম্বন্ধে আমরা একটু অন্যভাবে পড়বো, এখনই আমাদের দরকার নেই। আপাতত এই 7টা বিভাগ আমরা মনে রাখার চেষ্টা করব। এই 7টা বিভাগ আমরা কেন মনে রাখার চেষ্টা করব সেটা আমরা এক্সাম্পল দিয়ে যখন বোঝার চেষ্টা করব সেখানে আমরা বুঝতে পারবো। নেক্সট হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কোনগুলো? দেখো HAVE, লুক অ্যাট দ্য পয়েন্ট, HAVE এই ভার্বের সাথে কিন্তু বি ভার্বের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ বি ভার্বগুলো যেমন দেখতে ঠিক তেমনই হয়। কোনো বি ভার্ব মানে এইটাই নয় যে সেটা হ্যাভ ভার্ব, আবার কোনো হ্যাভ ভার্ব মানে এমন কোনো বিষয় নেই যে সেটা বি ভার্ব হতে হবে। তো এখানে যে হ্যাভ ভার্বগুলো আছে সেগুলো কি? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এটা কিন্তু হ্যাভ ভার্ব। নেক্সট হচ্ছে ডু ভার্ব। ডু ভার্ব কোনগুলো? ডু, ডিড, ডাজ। অর্থাৎ করা যে কাজ, করা যে ভাবটা বলা হয় সেগুলো ডু, ডিড, ডাজ। এখন প্রশ্ন হতে পারে যে এখানে তোমাদের অনেকেই কিন্তু এটা কনফিউশন আছে, ডু, ডিড কেন ডান হয় না, কেন ডাজ লিখতে হয়, বা আমরা কেন ডু, ডিড, ডাজই পড়ছি, আরো তো ডু ভার্ব মানে তো খাওয়া হয়, ইট, এট, ইটেন, গো, ওয়েন, গান, এসব ভার্ব আছে। তো বলে রাখি, আমি এখানে যে ভার্বগুলো লিখেছি, এখানে 1 থেকে 3 লাখ পর্যন্ত যে ভার্বগুলো আছে, এই যে ভার্বগুলো এটা কিন্তু সব কিন্তু বেস ভার্ব। অর্থাৎ বেস ভার্ব বলতে আমরা বা মূল ভার্ব বলবো। বেস ভার্ব কোনগুলো? সেগুলো মূল ভার্ব, অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। এই যে ডু ভার্বটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা কিন্তু সমস্ত রকম কাজ করা যে ভার্বগুলো হয় তার যে মূল রূপ সেটাই কিন্তু এখানে নেওয়া হয়েছে। কারণ অত ডু ভার্ব তো যদি আমি এখানে লিখতাম তাহলে কিন্তু মনে ধরতো না। সুতরাং ওদের মূল ভার্ব হচ্ছে ডু ভার্ব, অর্থাৎ ডু ঠিক মানে করা, করার থেকে ওই ভার্বগুলো সৃষ্টি হয়েছে, কাজ করা। তো সেক্ষেত্রে কিন্তু তাতে বেস ভার্ব নিয়ে করা হয়েছে। এখন দ্বিতীয় বিষয় হলো যে ডু, ডিড কেন ডাজ হয়েছে, কেন এখানে আমি DONE এটাকে কেন আমরা বলি না বা কেন আমরা শিখি না, সেটা আমরা কিন্তু অবশ্যই শিখবো। তার আগে মোডালটা দেখে আসি। 4 নম্বর দেখো লেখা আছে মোডাল ভার্ব। মোডাল ভার্ব কোনটা? দেখো মোডাল ভার্ব টোটাল 10টা আছে, আর সেমি মোডাল 3টে আছে, টোটাল 13টা আছে। এখানে আমরা শুধুমাত্র পড়বো শ্যাল বা উইল, কারণ টেন্স যখন আমরা শিখছি, কারণ যেহেতু আমরা টেন্স শিখছি সেখানে প্রেজেন্ট পাস্টে আমরা এই 3টে ভাবতে হয়ে যাবে। কিছু ফিউচার টেন্স যখন আমরা করব, অর্থাৎ এই ফিউচার টেন্স করার সময় কিন্তু আমাদের শ্যাল উইল লাগবে, তাই আমরা শ্যাল উইল আপাতত শিখবো। ক্যান, কুড বা মাইট, মাস্ট বা অন্য যে ভার্বগুলো আছে সেটা এই মুহূর্তে আমাদের এখন প্রয়োজন হচ্ছে না। তো যাই হোক, এবার আমরা বলি যে কেন এই ভার্বের এই যে গঠনগুলো হয়েছে সেটা আবার কেন হলো দেখিনি। দেখো এই এম, ইজ, আর এটা প্রেজেন্ট টেন্সে বসে, অর্থাৎ এরা হচ্ছে প্রেজেন্ট টেন্স হলে এই ভার্ব, এই 3টে ভার্ব বসবে। এম, ইজ, আর কোথায় বসবে না? প্রেজেন্ট টেন্স হলে এম, ইজ, আর বসবে। ওয়াজ, আর কোথায় বসবে না? পাস্ট টেন্স হলে কিন্তু ওয়াজ, আরটা বসবে। এবার এবার তোমরা কতগুলো পয়েন্ট মনে রাখার চেষ্টা করবে, যে পয়েন্টের মাধ্যমে যে আমি স্ট্রাকচারটা তৈরি করব, সেই স্ট্রাকচারের মাধ্যমে তোমরা কিন্তু মনে রাখতে হবে যে কোন ভাব টেন্সে থাকে, কেমন করে থাকে, এবং দেখে যাতে আমরা চিনতে পারি। চলো আমরা সেই স্ট্রাকচারটা এবার দেখে নিচ্ছি। এই পাশে দেখতে পাচ্ছ সেটা কিন্তু বেস ভার্ব, অর্থাৎ যে ভার্বগুলো একটু আগে বলছিলাম, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, যেগুলো বেস ভার্ব, যেখান থেকে
এই অ্যামিজার বা হ্যাভাজার বা ডুনার সৃষ্টি হয়েছে, সেই বেস ভাবটা হচ্ছে, সেই বেস ভাবটা হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। আমি এই পাশে লিখেছি। এবার এই বি, হ্যাভ আর ডু ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়, তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি কি? এম, ইজ আর আর। এম, ইজ আর আর বি ভার্ব যখন প্রেজেন্ট টেন্সে বসে, ওকে, মানে হয়, হও, হই এই অর্থে যখন বসে বা অন্য সেন্সে সাহায্যকারী ভার্ব রূপে বুঝতে পারে, তো সেটা কিন্তু এখানে এটা হবে। নেক্সট হচ্ছে বি ভার্ব যদি পাস্ট টেন্সে বসে অর্থাৎ অতীতকালে বসে, তাহলে কিন্তু বি ভার্বের যে ফর্মটা সেটা কিন্তু ওয়াজার। এই ওয়াজার যেহেতু বি ভার্বের ফর্ম, আবার এই ওয়াজার কিন্তু অ্যামিজারের কিন্তু পাস্ট ফর্ম, অর্থাৎ এই ওয়াজার যখন পাস্টে বসে তার আগে অ্যামিজার বা বি এই রূপে কিন্তু আগে ছিল, এটা মনে রাখতে হবে। ওকে, তো ওয়াজারের ফর্মটা কিন্তু অ্যামিজার থেকে এসছে, আবার বির পাস্ট ফর্মও কিন্তু ওয়াজার, সেটাও কিন্তু আমরা বলতে পারি। একদম যে ফিউচারের ঘরে দেখতে পাচ্ছ সেখানে বি লেখা আছে। এখানে বি বলতে কিন্তু শুধু বি বসে না, এখানে এখানে কিন্তু অবশ্যই একটা শ্যাল বা উইল বসে। শ্যাল বা উইল কিন্তু ফিউচারে সবসময় বসবে। তাদের পর যেহেতু মূল ভার্ব বসাতে হয়, অর্থাৎ বেস ভাবটা বসাতে হয়, তাই এই বিটা কিন্তু এখানে বসানো হয়েছে। দেখো এই বি আর এই বি কিন্তু এক, অর্থাৎ অ্যামিজার এবং ওয়াজার শুধুমাত্র প্রেজেন্ট এবং পাস্ট টেন্সে বসে, ফিউচারে গেলে তার যে মূল ভার্ব যে বি সেটা কিন্তু শ্যালোলে পরে বসে, সেটাই কিন্তু আমি এখানে লিখেছি। দ্বিতীয়ত হচ্ছে হ্যাভ ভার্ব। দেখো হ্যাভ ভার্ব বেস ভাবটা কি? হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্ব প্রেজেন্টে হলে হ্যাভ আর হ্যাজ হবে, পাস্টে হলে হ্যাভ আর হ্যাজ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। পাস্টে কি? তাহলে হ্যাভ আর হ্যাজ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে হ্যাভ আর হ্যাজ কিসে বসে? না প্রেজেন্ট টেন্সে বসে। সৃষ্টি হচ্ছে কোথা থেকে? না হ্যাভ এর থেকে সৃষ্টি হচ্ছে। এবং মূল ভার্ব ফিউচারে গেলে কিন্তু হ্যাভ ভার্ব, অর্থাৎ এই হ্যাভ কিন্তু এই হ্যাভ নয়, এই হ্যাভটা কিন্তু এইখানে এসছে। ওকে, তো এখানে আমরা যে হ্যাভ ভার্বটা দেখতে পাচ্ছি সেই ভাবটাই কিন্তু এখানে এসেছে। এখন মনে হতে পারে যে এই গঠন আর এই গঠন তো একই, হ্যাঁ ভাবা যেতেই পারে, অসম্ভব কিছু না, কিন্তু আমরা মূল ভাবটাকে এখানে এনেছি, সেটা কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব। এবার ফিউচার টেন্সে যেহেতু সবসময় শ্যাল এবং উইল বসে, তাই আমি শ্যাল বা উইল লিখলাম, শ্যাল বা উইল, তার সাথে মূল ভার্ব হ্যাভ বসবে। এখানে কিন্তু হ্যাভই বসে, হ্যাড বসবে না, হ্যাজ বসবে না। ঠিক তেমনি ভাবে কিন্তু শ্যালের পরে কিন্তু বি বসে, অ্যাম, ইজ আর ওয়াজ আর বসে না, অর্থাৎ যে যেখানে আমি যে ঘরে দিয়েছি সে কিন্তু সেখানেই বসে, অন্য কোনো টেন্সে বসে না। বসলেই ভুল হবে। ওকে, তাহলে আমার তোমার বাক্যটা ভুল হচ্ছে। নেক্সট দেখো লেখা আছে প্রেজেন্ট টেন্সে ডু ভার্ব। দুটা কি বেস ভার্ব, এখানে যে কোনো ডু ভার্বকে এ রিপ্রেজেন্ট করছে। প্রেজেন্ট টেন্সে ডু আর ডাজ বসছে, প্রেজেন্ট টেন্সে বসে ডু আর ডাজ। পাস্ট টেন্সে বলছে ডিড, এবং ফিউচারে গিয়ে কিন্তু ডু, অর্থাৎ এই ডু হচ্ছে কিন্তু এই বেস ফর্ম অর্থাৎ করা ভার্ব। তাহলে এখানে কে বসবে? এখানে বসবে একটা শ্যাল বা উইল বসবে, সে কিন্তু এই মূল ভাবটা নিয়ে বসবে। এখানে আমরা ডু ভার্ব বলতে পারি, বা বলতে পারি এখানে আমরা V1 বলতে পারি, অর্থাৎ যে বেস ফর্ম আছে সেগুলোকে V1 বলতে পারি। তো এবার আমরা এই যে V1 যখন শিখলাম তখন V1 এর গল্পটা এবার বলে দিই। দেখো আগে যখন বলেছিলাম যে ডু ভার্বের কিন্তু তিনটে ফর্ম, ডু, ডিড, ডাজ। ডান হয় না, কেন হয় না? কারণ ডানটা হচ্ছে একটা V3 ফর্ম, ডান হচ্ছে একটা V3 ফর্ম, এবং V3 ফর্ম কিন্তু কোথাও কিন্তু আমি এখানে কোথাও V3 ফর্ম হিসেবে কিন্তু কোথাও লিখিনি, কারণ ওটা V3 ফর্ম পারফেক্ট টেন্সে বসে বা V3 ফর্ম প্যাসিভ ভয়েসে বসে। এখানে তো কোনো পারফেক্ট টেন্সে করা যাচ্ছে না, কারণ এটা অ্যাক্টিভের ফরমেশন হিসেবে করা হচ্ছে। সেকেন্ড থিং ইজ দ্যাট ডান যদি বাক্যে বসাতে হয় তাহলে তার আগে কিন্তু একটা পারফেক্ট টেন্সের হ্যাভ বা হ্যাজ বা হ্যাড কিছু বসাতে হবে বা বিভাগ বসাতে হবে। তা আমি তো সেটা তো করছি না, আমি তো মূল ভাবগুলোকে নিয়ে করছি, আর এরা কিন্তু সব মূল ভাব। অর্থাৎ যদি বলো যে এই ভার্বগুলো আমি কোন হিসাবে ব্যবহার করব, কি হিসেবে মনে রাখবো, একদম চোখ বন্ধ করে সাবজেক্টের পর এই ভার্বগুলো সরাসরি বসে, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী এই ভার্বগুলো আমরা বসাতে পারি, অর্থাৎ বসে, তাই কিন্তু এগুলোকে আমরা মূল ভাব বা বেস ভাব হিসেবেও ধরতে পারি। ঠিক আছে, কি বলছি? অর্থাৎ এই ভার্বের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ সেটা সাবজেক্টের পরে বসার জন্য। তাহলে এখানে তো ডান আসার কোনো প্রয়োজন মানে প্রশ্নে ওঠে না, কারণ ডান বসাতে গেলে আমাকে ন্যূনতম এখানে একটা হ্যাভ বসাতে হবে বা হ্যাজ বসাতে হবে, আমি হ্যাভ ভার্ব ধরছি, তারপরে গিয়ে কিন্তু এখানে ডান বসাতে হবে, অর্থাৎ ডানের ব্যাপারটা কিন্তু এখানে কখনোই এভাবে আসে না। তাই
এই ব্যাপারটা কিন্তু আসে না। তাই এই ডান কিন্তু কখনোই আমরা বলবো না, আমরা ডু ডিড আর ডাজ করবো। অর্থাৎ মূল ভার্ব, যে ভার্বগুলোকে দিয়ে আমরা সরাসরি সাবজেক্টের পর বসাতে পারি তাদের কিন্তু ব্যবহার করব। এবার এই প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারের আমরা V1 বা V2 যে গঠনটা আছে সেই স্ট্রাকচার যদি ফেলি, তাহলে প্রেজেন্ট ফর্মে কি বসে? V1, অ্যামেজারে বসে V1, ভার্বের প্রথম ফর্মটা বসে। পাস্টে কি বসবে? V2, পাস্টের আরেকটা নাম হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট টেন্স। আর ফিউচারে কি বলবো? এখানে কিন্তু আমরা V1 ব্যবহার করব, এখানে কিন্তু ব্যবহার করব V1, অর্থাৎ V1 বলতে কি এখানে শ্যাল বা উইল প্লাস V1, ভার্বের মূল ফর্মটা কিন্তু এখানে আমরা ব্যবহার করব। এই টার্মগুলো কিন্তু মনে রাখবে, আমরা কিন্তু প্রত্যেকেরই কিন্তু পাবো V1 মানে কি, V2 মানে কি, শ্যালের সাথে V1 মানে কি, এটা কিন্তু ফর্মগুলো মনে রাখবে। এটা তো অবশ্যই আছে। এস ছাড়া আরেকটা ফর্ম আমাকে এই জায়গাটায় মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ ডাজ বসিয়েছি, এই যে হ্যাজ বসিয়েছি, এই যে ইজ বসিয়েছি, অর্থাৎ এই যে এস যুক্ত যে ভার্বগুলো, এস বা ইএস যুক্ত যে ভার্বগুলো হচ্ছে, এই প্রত্যেকটা ভার্বকে কিন্তু আলাদা একটা ভার্বের নামকরণ করা হয়। সেটা কি না V5 ফর্ম। V5 ফর্ম অর্থাৎ V5 ফর্ম মানে কি? V5 ফর্ম হচ্ছে প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ যদি আমরা বলি যে হি, শি, ইট এবং যে কোনো নামের পর এই ভার্বগুলো কিন্তু বসাতে হয় এবং এদেরকে সাথে কিন্তু এস বা ইএস যুক্ত থাকে। তাই বলে কিন্তু ওয়াজ এর সাথে এস আছে বলে কিন্তু আমরা কখনোই ভাববো না এটা V5 ফর্ম, কারণ ওয়াজটা পাস্ট টেন্সে বসে। তাহলে V5 ফর্মটা কোথায় বসে? শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার হলে, হি, শি, ইট হলে তাদের সাথে কিন্তু বসবে। আশা করি তোমরা এই স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটা স্ট্রাকচার দেখব, সেই স্ট্রাকচারে আমাদের টোটাল বিষয়টা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা কতগুলো স্ট্রাকচার দেখে নেব, যে স্ট্রাকচারগুলো আমরা যেখানে বাক্যে পাবো তাহলে বুঝতে পারবো এটা কোন টেন্সে আছে। একটু মনোযোগ সহকারে দেখবে বা বোঝার চেষ্টা করবে যে আমি স্ট্রাকচারগুলো ঠিক কিভাবে লিখেছি বা কি রিপ্রেজেন্ট করে। প্রথমে আমি দেখো লিখেছি সাবজেক্ট, এস ফর সাবজেক্ট, ওকে, এস ফর সাবজেক্ট এবং ওবিজে মানে হচ্ছে অবজেক্ট অর্থাৎ কর্ম। এস মানে সাবজেক্ট মানে কর্তা এবং অবজেক্ট মানে কর্ম। তো এইখানে এই স্ট্রাকচারগুলো আমরা পড়ার আগে একবার একটু পিছন দিকে এগুলো দেখার আগে একবার আমরা সাবজেক্টগুলো কি কি এবার দেখে নিই, তাহলে বুঝতে পারবো যে এরা সাবজেক্ট হয়, অর্থাৎ এদের পরে ভার্বগুলো বসে। সাবজেক্ট হচ্ছে কোনগুলো? ফার্স্ট পারসন আই, উই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন হি, শি, ইট এবং যে কোনো নাম, অর্থাৎ নাউন থাকতে পারে, নাউনটা সিঙ্গুলার প্লুরাল যা কিছু থাকতে পারে, আর হচ্ছে দে। অর্থাৎ এই কটা শব্দ, এই যে কটা দেখতে পাচ্ছ, এই কটা শব্দ, শুধুমাত্র এই কটা শব্দই সাবজেক্টের ঘরে বসতে পারে, প্রত্যেকটা সাবজেক্টের ঘরে। এবং তারপর আমরা কিন্তু স্ট্রাকচার দেখে বলে দেবো এটা কোন টেন্সে আছে। ওকে, তো দেখো সাবজেক্টের পর প্রথমে দেয়া আছে কি এম, ইজ, আর। এখানে একটু ভালো করে দেখবে, আমি শুধু কিন্তু এম, ইজ, আর লিখেছি, আর কিন্তু কোনো ভার্ব লিখিনি। অর্থাৎ এখানে কিন্তু হয় এম বসবে বা ইজ বসবে বা আর বসবে সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে ভার্বের সংখ্যা কি হলো সেটা বোঝার আগে একবার দেখব যে সাবজেক্টের পর অ্যামিজার বসলে আমরা যে স্ট্রাকচারটা পড়েছিলাম আগে যে ছকে পড়লাম, সেখানে অ্যামিজার থাকা মানে সেটা কোন টেন্সকে নির্দেশ করে? অ্যামিজার মানেই হচ্ছে সেটা প্রেজেন্ট টেন্স, তাই তো? অ্যামিজার মানে হচ্ছে সেটা প্রেজেন্ট টেন্স। এবার দেখো সাবজেক্টের পরে এখানে ভার্বের সংখ্যা কটা? সাবজেক্টের পরে এখানে ভার্বের সংখ্যা হচ্ছে একটা, অর্থাৎ হয় এম বসাবো বা ইজ বা আর, অর্থাৎ ভার্বের সংখ্যা কিন্তু আমার একটা হচ্ছে। তাই সাবজেক্টের পর অ্যামিজার যদি একা বসে তাহলে প্রথমে লিখবো আমরা প্রেজেন্ট টেন্স এবং একা বসার জন্য আমরা লিখবো হচ্ছে সিম্পল বা ইনডিফিনাইট। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ সাবজেক্ট, এই সাবজেক্টগুলোর পর যদি অ্যামিজার বসে তাহলে চোখ বন্ধ করে অ্যামিজারের জন্য আগে লিখবো প্রেজেন্ট টেন্স, অ্যামিজার থাকলে লিখবো প্রেজেন্ট টেন্স, এবং যদি ওরা একা থাকে অর্থাৎ এদের পরে কোনো ভার্ব নেই তাহলে সেখানে হবে সিম্পল বা ইনডিফিনাইট। এবার সিম্পলটাকে আগে লিখলে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে ভার্বের সংখ্যা একটা হলে
সিম্পল হবে। 2 দাগ আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পর কে বসেছে ওয়াজ বা ওয়ার। ওয়াজ বা ওয়ার মানে কোন টেন্স? ওয়াজ বা ওয়ার মানে কিন্তু আগে লিখতে হবে এটা পাস্ট টেন্স। অর্থাৎ তোমরা এই জায়গাটা কিন্তু মনে রাখবে যে আগে টেন্স বলতে কিন্তু প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারকে লিখে নেবে, তারপর সিম্পল হবে না কন্টিনিউয়াস হবে না পারফেক্ট হবে সেটা কিন্তু লিখতে হবে, যেটা আমরা একটু আগে যে ভিডিওটা আছে সেখানে ক্লাসে দেখলাম। ওকে, অর্থাৎ তোমরা কিন্তু এখানে খেয়াল করবে যে এখানে প্রথমেই যে ওয়াজার থাকবে সেই ওয়াজারের জন্য বা অ্যামেজারের জন্য বা হ্যাভ ভাবের জন্য যে ভাব থাকুক না কেন তার জন্য প্রথমে টেন্সের নামটা লিখবে। টেন্স বলতে কোন টেন্সটা বলছি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স বা ফিউচার টেন্স। তারপরে কিন্তু আমরা লিখবো ভার্বের সংখ্যা গুণে ভার্বটা কেমন রূপে আছে সেটার উপর ডিপেন্ড করে সিম্পল, কন্টিনিউয়াস না পারফেক্ট। অর্থাৎ দুটো কিন্তু একসাথে করব না, ভেঙে ভেঙে করব, তাহলে আমরা চিনতে পারবো। তো এখানে ওয়াজার আছে, তাহলে ওয়াজার জন্য কি লিখলাম? পাস্ট। এবার দেখো ওয়াজারের পরে কিচ্ছু নেই, সরাসরি অবজেক্ট বসে গেছে, তাহলে এখানে ভার্বের সংখ্যা হচ্ছে একটা। আর একটা হলে কি হবে? একটা হলে সিম্পল হবে বা ইনডিফিনাইট হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। পরে দেখো কি আছে? সাবজেক্ট, তারপরে কি আছে? হ্যাভ বা হ্যাজ। সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ। তাহলে সাবজেক্টের পরে যদি হ্যাভ বা হ্যাজ বসে তাহলে সেটাকে কোন টেন্স নির্দেশ করবে? সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ থাকলে সেটাকে সবসময় হবে প্রেজেন্ট টেন্স, কারণ আমরা আগে যে স্ট্রাকচারটা দেখলাম সেখানে কিন্তু ছিল। তো হ্যাভের জন্য প্রথমে আমরা কি লিখে নেব? প্রেজেন্ট টেন্স। এবার দেখো কোনো ভার্ব নেই, তাহলে এখানে অবজেক্ট বসে আছে, তাহলে হ্যাভের জন্য প্রেজেন্ট লিখলাম, সংখ্যা একটি, তাই একটি হলে সিম্পল হবে, তাহলে আমরা এখানে কি লিখবো? সিম্পল বা সিম্পল প্রেজেন্ট টেন্স। পরে আবার সাজিয়ে লেখো সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, যেহেতু আমাকে প্রথমে টেন্স চিনতে হচ্ছে তারপরে সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট লিখতে, তাই আমি কিন্তু এটা এইভাবে লিখছি। তোমরা এটা করার পর বুঝে যাওয়ার পর আবার ঠিকঠাক করে যেটা সাজিয়ে লিখলে ভালো লাগবে সেটা কিন্তু করবে। নেক্সট হচ্ছে দেখো সাবজেক্টের পরে ডু বা ডাজ, অর্থাৎ এখানে V1 বা V5। ডাজ মানে হচ্ছে আমরা শিখেছি এস বাই এস থাকলে V5 হয়, আর মূল ফর্ম ডু এমন স্ট্রাকচার থাকে সাবজেক্টের পর সরাসরি যদি কোনো V1 বা V5 থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু হবে কোন টেন্স? অবভিয়াসলি কিন্তু সেটা হবে প্রেজেন্ট টেন্স। ওকে, প্রেজেন্ট টেন্স। এবং এখানে কিন্তু আর একটা জিনিস দেখা যাচ্ছে যে এটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ভার্বের সংখ্যা কটা? ভার্বের সংখ্যা হচ্ছে একটা, তাই এখানে কি হবে? এটা সিম্পল হবে। তাহলে আমরা এই স্ট্রাকচার থেকে আমরা কিন্তু আরেকটা জিনিস কিন্তু অবশ্যই শিখতে পারি। সেটা কি শিখতে পারি? সাবজেক্টের পর যদি ডিড বসে বা ইডি যুক্ত কোনো ভার্ব বসে, ডি যুক্ত কোনো ভার্ব বসে বা V2 ভার্ব বসে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ভার্ব বসে, সরাসরি কিন্তু বলছি সাবজেক্টের পর সরাসরি, মাঝে আর কোনো ভার্ব নেই, সরাসরি যদি বসে তাহলে সেটাকে আমরা কোন টেন্স বলবো? তাহলে সেটাকে কিন্তু আমরা বলবো পাস্ট টেন্স। অর্থাৎ ডি, ইডি বা ডির জন্য বা V2 জন্য বলবো পাস্ট টেন্স। ভার্বের সংখ্যা একটাই, তাই বলতে হবে সিম্পল। অর্থাৎ টোটাল মিলে হবে পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট টেন্স। তো এতক্ষণ পর্যন্ত আমরা সিম্পলের বিষয়গুলো বা ইনডিফিনিট বিষয়গুলো দেখলাম, 4 দাগ পর্যন্ত দেখলাম এবং এখান থেকে আমরা পাঁচটাও বুঝে গেলাম। এবার আমরা একটা জিনিস মাথায় রাখবো যে 1 থেকে 4 যে কটা টেন্স করলাম সেই কটা টেন্সেরই কিন্তু একটা বিশেষ স্ট্রাকচার উপরে ডিপেন্ড করে কিন্তু ফিউচারটা হবে। ঠিক আছে, ফিউচারের টেন্সটা যেটা আমরা করব সেটা কিন্তু একটা বিশেষ স্ট্রাকচারে পরে করব। কি করব সেটা আমি দেখাচ্ছি, তার আগে আমরা 5, 6, 7টা একটু দেখে আসি। 5 দাগে লেখা দেখা আছে সাবজেক্টের পর বি ভার্ব লিখেছি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা অ্যামিজার লিখেছিলাম, ওয়াজার লিখেছিলাম, হট করে কেন বি ভার্ব? অর্থাৎ বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর বা ওয়াজার এবং বি কেও নির্দেশ করতে পারে বলে আমি এই স্ট্রাকচারটাই লিখেছি। বি ভার্ব মানে তাদেরকেই রিপ্রেজেন্ট করছে এখানে মূল ভার্বকে, প্লাস ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আইএনজি। ভার্বের প্রথম ফর্মের সঙ্গে কি হবে? একটা আইএনজি থাকবে। তাহলে এটা সাথে কি হবে? তাহলে কিন্তু সেটাকে সবসময় কিন্তু একটা কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে বি ভার্বের সাথে আবার একটা ভার্বের সাথে বা শব্দের সাথে মনে করো, যদি চিনতে না পারো সেটা কোনো শব্দ কি ভার্ব চিনতে পারছি না, তার সাথে যদি আইনজি থাকে তার জন্য আমরা কি করব? কন্টিনিউয়াস। ভালো করে বলো। দেখো কিন্তু আমি কিন্তু এখানে প্রেজেন্ট লিখিনি, পাস্ট লিখিনি, ফিউচার লিখিনি, ডাইরেক্ট কন্টিনিউয়াস লিখেছি। অর্থাৎ এটাকে মনে রাখবে, এই বিভার্ব যদি
অ্যামিজার হয়, এই বিভার্ব যদি অ্যামিজার হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই বিভার্ব যদি ওয়াজ হয় তাহলে পাস্ট কন্টিনিউয়াস, এই বিভাগ যদি বি বসে তার আগে যদি শ্যাল থাকে তাহলে ফিউচার কন্টিনিউয়াস, সোজা হিসেব। অর্থাৎ বিভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি মানেই হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম। ওকে, এখন সেটা কোন কন্টিনিউয়াস হবে? বিভাবের জায়গায় যদি আমি অ্যামিজার বসিয়ে দিই তাহলে পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, বিভাবের জায়গায় ওয়াজার বসিয়ে দেবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর বিভাবের জায়গায় যদি বি রাখবো তার আগে শ্যাল বসিয়ে দেবো ফিউচার কন্টিনিউয়াস হবে। অর্থাৎ যে কোনো কন্টিনিউয়াস টেন্সের মূল গঠন কিন্তু হচ্ছে বিভার্ব প্লাস ভার্বের মূল যে রূপ বা ফর্ম তার সাথে আইএনজি। এইটা তোমরা মনে রাখবে, তাহলে কিন্তু জিনিসটা সোজা হয়ে যাবে। এবার আসি 6 সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভিত্তি। হ্যাভ প্লাস ভিত্তি বলতে, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভিত্তি বলতে বোঝা যায় যেখানে হ্যাভ কিন্তু মেইন ভার্ব, অর্থাৎ হ্যাভের পরে যদি কোনো ভার্বের ফর্ম থাকে, এবার সেটা ভার্বের ফর্ম কি? এই ভিত্তি ফর্মটা ন্যাচারালি থাকে হয় ডি যুক্ত, ইডি যুক্ত বা ইএন যুক্ত বা টি যুক্ত, ডি ইডি ইএনটি বা ভি3 অন্য একটা কোনো ফর্ম। হ্যাভের পরে বলতে এখানে কোন হ্যাভ বলা হচ্ছে? এটা কিন্তু মূল ভার্ব বলা হচ্ছে। অর্থাৎ এখানে হ্যাভ বলতে কিন্তু আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এদেরকে কিন্তু বোঝাবো। তাহলে এই হ্যাভের জায়গায়, এই হ্যাভ ভার্বের জায়গায় যদি আমরা হ্যাভ আর হ্যাজ বসাই তাহলে হয়ে যাবে কি প্রেজেন্ট। হ্যাভ এর জন্য লিখবো আমরা প্রেজেন্ট, এবং ভিতরির জন্য সবসময় তো পারফেক্ট আছেই, তাহলে পারফেক্ট হলো। তাহলে হ্যাভ প্লাস ভিতরি মানে যে কোনো পারফেক্ট টেন্সের গঠন। হ্যাভের জায়গায় হ্যাভ হ্যাজ বসালে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ বা হ্যাজের জায়গায় যদি আমরা হ্যাড লিখি তাহলে হবে পাস্ট পারফেক্ট, এবং যদি আমরা মনে করি যে ফিউচারে নিয়ে যাব শুধু একটা তার আগে শ্যাল বসাতে হবে এবং এই মূল ভাবটা বসাতে হবে। ঠিক আছে, আমি এই মূল ভাবগুলো বসানোর একটাই গল্প যে এই মূল ভাবগুলো বসালে যেহেতু আমি অ্যামিজার ওয়াজার সহায়তা পাচ্ছি, ওই জায়গায় আমি পরিবর্তন করতে পারছি, প্লাস ফিউচার টেন্সে নিলে কিন্তু বি নিজেই থাকছে, হ্যাভ নিজেই থাকছে, শুধু একটা শ্যাল বসে যাচ্ছে, জিনিসটা কিন্তু আমাদের সহজ হয়ে যাবে। 7 দেখো আমি একটা লিখেছি, 7 লিখেছি সাবজেক্টের পরে হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে ভার্বের যে মূল ফর্ম তার সাথে আইএনজি। এবার আমরা পারফেক্ট কন্টিনিউয়াসের যে গঠনটা আছে সেটা এবার আমরা দেখে নিই। দেখো আমি যেটা এখানে লিখেছি, যেটা একটু আগে দেখলে যে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, সেটাকে আমি একটু ইলাবোরেট করে লেখার চেষ্টা করেছি যাতে করে এইটার সাহায্যে আমরা টোটাল যে 3টে পারফেক্ট কন্টিনিউয়াস আছে সেটা কিন্তু একবারে ক্লিয়ার করতে পারবো। দেখো সাবজেক্টের পরে এই যে হ্যাভটা লিখেছি এটাকে কিন্তু কখনোই ভাববে না যেটা কিন্তু একটা টেন্সের উপরে আছে। এই হ্যাভের মধ্যে কিন্তু 3টে লুকিয়ে আছে। কি কি? যেটা আমি বারবার আগে বলেছি সেটা কি, হ্যাভ লুকিয়ে আছে, এবং এখানে হ্যাজ লুকিয়ে আছে, এবং এখানে হ্যাড লুকিয়ে আছে। অর্থাৎ হ্যাভ আর হ্যাজ যদি থাকে তখন সেটা হবে প্রেজেন্ট, আর যদি হ্যাড থাকে সেটা হবে পাস্ট। ওকে, আর এর আগে যদি একটা শ্যাল বা উইল থাকে, তখন সেটা হয়ে যাবে ফিউচার। ওকে, এটা কিন্তু আমরা মনে রাখবো। অর্থাৎ এই হ্যাভ, হ্যাজ আর হ্যাডের বিষয়টা কিন্তু, আর এই শ্যাল উইলের বিষয়টা কিন্তু মনে রাখার চেষ্টা করবো। অর্থাৎ এখানে যে হ্যাভটা আমি লিখেছি সেটা হচ্ছে মূল ভার্ব। ওকে, সেটা হচ্ছে মূল ভার্ব, আমরা মূল ভার্ব রূপে কিন্তু ফর্মেশনগুলো পড়ছি। তো হ্যাভের পরে এই যে বিন দেখতে পাচ্ছ, এই বিন থেকে ভার্বের সাথে আইএনজি, হ্যাভ, হ্যাজ, হ্যাডের পর বিন প্লাস ভার্বের সাথে আইএনজি মানেই হবে সেটা কন্টিনিউয়াস। ওকে, সেটা কন্টিনিউয়াস। এবার এই হ্যাভ, হ্যাজ এবং হ্যাডের জন্য আমরা কি লিখবো? এটার জন্য লিখবো আমরা পারফেক্ট। ওকে, তাহলে এটার জন্য লিখলাম আমরা পারফেক্ট, এবং বিন প্লাস ভার্বের সাথে আইএনজির জন্য লিখলাম কন্টিনিউয়াস। দুটো মিলে কি হলো? পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আরেকটা জিনিস দেখার অবশ্যই আছে যে এই যে ফর দেখতে পাচ্ছ বা এই যে সিন্স দেখতে পাচ্ছ, এই যে ফর্ম দেখতে পাচ্ছ, এর একটা গল্প আছে। ফর মানে কি? যেটা বাংলাতে ধরে কথা থাকে, অর্থাৎ যেখানে নির্দিষ্ট কোনো সময় থাকে না, নির্দিষ্ট সময় এখানে থাকবে না। ঠিক আছে, এটা কিছুক্ষণ ধরে হবে, সেক্ষেত্রে এই কথাটা থাকলে যেটা ফর বসে। সিন্স মানে কি? থেকে, বাংলায় যেটা থেকে কথা হবে এবং নির্দিষ্ট সময় যেটাকে থাকবে না সেটা এখানে সেটা কিন্তু এখানে থাকবে। ওকে, এই ফর বা সিন্স কোথায় কোথায় বসে? দেখো, ফর বা সিন্সের মধ্যে ফরটা কিন্তু প্রেজেন্টও বসতে পারে, পাস্টও বসতে পারে এবং ফিউচারও বসতে পারে। ফর কিন্তু 3টে টেন্সেই বসে, অর্থাৎ 3টে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু বসতে পারে। আর এই সিন্স কিন্তু সাধারণত আমরা দেখি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে কিন্তু বসে, ফিউচার টেন্সে কিন্তু সিন্স বসে না। ওকে, ফিউচার টেন্সে সিন্স বসবে না, সেক্ষেত্রে ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু ফর্ম বসাবো।
আমরা কিন্তু এখানে ফিউচার পারফেক্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ফ্রম বসাবো। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং তারপরে কিন্তু একটা সময় উল্লেখ থাকবে, এটাও কিন্তু মনে রাখবো। এখানে আরেকটা জিনিস অবশ্যই জানার আছে, সেটা হচ্ছে যদি এই যে ভার্বের সাথে আইএনজি বলে যে কন্টিনিউয়াসটা করছি, অবভিয়াসলি সেটা যদি ডু ভার্ব হয়, তো সেই বাক্যে যদি ডু ভার্বের প্রয়োগ হয় তাহলে কিন্তু কন্টিনিউয়াস হবে। ডু ভার্বের জায়গায় কিন্তু কর্তার যদি কর্তার কোনো সম্পর্ক বোঝালো, সম্পর্ক বা কোনো অবস্থান বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু এই কন্টিনিউয়াসে কিন্তু কোনো বিষয় হবে না, সেক্ষেত্রে কিন্তু এই বিন পর্যন্ত হয়ে কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমি 2005 সাল থেকে কলকাতায় আছি, আই হ্যাভ বিন ইন কলকাতা সিন্স 2005। এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ ডু ভার্ব থাকলে কন্টিনিউয়াস হবে, না থাকলে কিন্তু হবে না। তো পারফেক্ট টেন্সে এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠন আমরা দেখতে পেলাম, সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের বোধগম্য হলো যে কিভাবে পারফেক্ট কন্টিনিউয়াসের গঠনটা হয়েছে এবং কিভাবে বাক্যে ব্যবহার করতে হয়। তো এবার আমরা দেখে নেব যে ফিউচার টেন্সের যে ফরমেশনগুলো আমরা দেখলাম, সেখানে কিভাবে প্রেজেন্ট পাস্ট থেকে আমরা ফিউচার টেন্সের গঠনগুলো করতে পারি, সেটা এবার আমরা দেখে নিই। দেখো আমি এখানে কতগুলো ফরমেশন লিখেছি, তো এই ফরমেশনগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রথমে যে সাবজেক্টের প্লেসে অ্যামিজার প্লাস অবজেক্ট আছে, বা সাবজেক্টের পরে ওয়াজার প্লাস অবজেক্ট আছে, সাবজেক্টের পরে হ্যাভাস প্লাস অবজেক্ট আছে, সাবজেক্টের পরে হ্যাড প্লাস অবজেক্ট আছে, সাবজেক্টের পরে ডু ডাস প্লাস অবজেক্ট আছে, সাবজেক্টের পরে ডিড প্লাস অবজেক্ট আছে। তো এখানে এই যে অ্যামিজারটা আমরা পেয়ার করি, এটাকে আমরা ফরমেশন ছোট করে লিখতে পারি সাবজেক্ট প্লাস বিভার প্লাস অবজেক্ট। অর্থাৎ আমি এখানে বিভাগটা নিলাম, সেটা হচ্ছে বেস ভার্ব। ঠিক আছে, বেস ভার্ব হিসেবে নিলাম। সেই বিভাগটা যদি প্রেজেন্ট টেন্সে যায় তাহলে অ্যামিজার হবে, সেটা যদি পাস্ট টেন্সে যায় সেটা ওয়াজার হবে। ওকে, এবার এই হ্যাভ হ্যাজ হ্যাডটাকে এটাকে আমরা পেয়ার করলাম, পেয়ার করে লিখলাম কি সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট। ওকে, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট। অর্থাৎ হ্যাভটা হচ্ছে বেস ভার্ব, হ্যাভ যদি প্রেজেন্ট টেন্সে যায় তাহলে হবে হ্যাভ হ্যাজ, হ্যাভ যদি পাস্ট টেন্সে যায় তাহলে হবে হ্যাভ। ওকে, এবার এই সাবজেক্টের পরে যে ডু ডাস আর ডিড আছে, এটাকে আমরা পেয়ার করলাম, পেয়ার করে আমরা কি লিখবো, একটা মূল ফর্ম দিয়ে লিখবো সাবজেক্ট প্লাস ডু বা V1 প্লাস অবজেক্ট। এবার সেটা কি হবে, একই নিয়ম, ডু ভাবটা সেটা প্রেজেন্ট টেন্সে গেলে ডু আর ডাস, অর্থাৎ এটা V1 এটা V5 এ চলে যাবে এবং এটা V2 তে হবে যদি এটা পাস্ট টেন্সে হয় তাহলে। এখন এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট টেন্সের যে গঠনটা আছে সেটা কিন্তু আমি এখানে স্ট্রাকচার দিয়েছি। তো এটা হচ্ছে মূল ভার্ব, এদের মূল ভার্ব করে কিন্তু এই স্ট্রাকচারটা করে দেওয়া আছে, এই স্ট্রাকচারটা কিন্তু এদের মূল ভার্বের উপর ডিপেন্ড করে দেওয়া আছে। তো এখন প্রশ্ন উঠতে পারে যে আমি এই মূল ভাবে কেন করলাম। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের এখানের আনসার, যে আমরা কিন্তু ফিউচারের যে গঠনটা শিখতে চলেছি সেটা কিন্তু আমাদের এই ফরমেশন দিয়ে কিন্তু আমরা সেই গঠনটা করব। কেন করব তার কারণ আমরা কিন্তু এবার বোঝাচ্ছি, সেটা দেখো। সাবজেক্টের পরে শ্যাল উইল না বসালে কোনো ফিউচার টেন্স হয় না, এটা আমরা সবাই জানি যে শ্যাল উইল বসাতেই হয় এবং সেক্ষেত্রে শ্যাল উইল না বসালে ফিউচার টেন্স গঠন করা যাবে না। তো শ্যাল উইল একটা কি ভার্ব না, শ্যাল উইল একটা মোডাল ভার্ব। তো মোডাল ভার্ব থাকে, তার নিয়মটা কি, মোডাল ভার্বের পরে সবসময় কি বসে, V1 বা মূল ভার্ব বসবে, মূল ভার্ব বসবে। ওকে, এই মূল ভার্বটা কেন বসবে সেটা একটু জানার চেষ্টা করি। দেখো এই যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টের পর যে অ্যামিজার ওয়াজার হ্যাভাস বা হ্যাড বা ডু বা ডাস হয়েছে, এটা কিন্তু টেন্স অনুসারে বসেছে, একদম টেন্স, অর্থাৎ সাবজেক্টটা যে টেন্সে ছিল সেই টেন্স অনুসারে কিন্তু এই ভার্বগুলো কিন্তু ঠিক পরে বসেছে এবং টেন্স অনুসারে বসেছে, প্রেজেন্ট হয়েছে, পাস্ট হয়েছে। কিন্তু ফিউচারে গেলে কিন্তু দেখো এইখানে কিন্তু সাবজেক্টের পরে সরাসরি কিন্তু এই ভার্বগুলো কিন্তু এই যে একটাও ভার্ব কিন্তু এখানে বসতে পারছে না, এখানে কিন্তু অলরেডি কে বসে গেছে না, শ্যাল উইল বসে গেছে। তো শ্যাল উইল যদি একবার বসে যায় তারপরে গিয়ে কিন্তু আমাকে এই অ্যামিউজার বা হ্যাভাজার বা ডু ডাস কিন্তু এখানে বসাতে হবে, এই জায়গাটা গিয়ে বসাতে হবে, অর্থাৎ সাবজেক্টের পরে একটা ঘর পরে বসাতে হবে। এখন ইংরাজির যে গ্রামারের নিয়ম সেটা কি, যে যার পরে যে থাকবে সে তার আগের জনকে দেখে বসবে। আবার বলছি, যার পরে যে থাকবে, মনে করো শ্যাল উইলটা পরে এই V1টা বসেছে, এখানে V1 বলতে কাকে নেবো, আমি নেবো বি ভার্ব, এখানে নেবো হ্যাভ ভার্ব, এখানে নেবো আমরা ডু ভার্ব। ওকে, বি হ্যাভ ডুর মধ্যে যেটা লাগবে সেটা নেব। তো এই বি হ্যাভ টু যখন শ্যাল উইলের পরে বসে তখন শ্যাল উইলের
যে নিয়ম, শ্যালোরের যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু এর উপরে গিয়ে পড়ে। সেই পড়াতে কি করে যে শ্যালোর বলে বা মোডাল ভার্বগুলো বলে যে আমার পরে যদি কোনো ভার্ব বসতে চাও তাকে নিজের যে বেস ফর্ম সেটা নিয়ে বসতে হবে। এবার নিজের বেস ফর্ম নিয়ে বসতে তাকে কি করতে হবে, তখন কিন্তু সে অ্যামিজার, ওয়াজার বা হ্যাড বা হ্যাজ এই রূপে কিন্তু এরা কিন্তু বসতে পারে না। তখন এদের যে মূল ভার্বগুলো, যেটা আমি বারবার বলেছি, আমার ছকে বলেছি বা বোঝানোর চেষ্টা করেছি, সেই রূপটা কিন্তু এখানে বসাতে হবে। অর্থাৎ এখানে যে রূপে থাকুক না কেন, যে বাক্য হোক না কেন, যে সেন্স হোক না কেন, এদের মূল ভাব শুধু একটা বি করে দেবো, তার আগে একটা শ্যালেল বসাবো, তখন সেই বাংলাটা সেই রূপে ট্রান্সফার করতে হবে। অর্থাৎ এখানে ফিউচারের ফরমেশন, আমরা যে ফিউচার সিম্পল ফিউচারের যে ফরমেশনগুলো পড়ার চেষ্টা করলাম সেটা কিন্তু খুব সোজা। তাহলে সিম্পল ফিউচার কিন্তু খুব সোজা। প্রেজেন্ট, পাস্ট বা এদের যে ফর্মগুলো আমরা দেখতে পাচ্ছি, শুধু তার আগে একটা শ্যালুল বসাবো সাবজেক্টে করে এবং ওই ভার্বগুলোর মূল ভাবটা বসিয়ে দেবো। খুব ইজি ব্যাপার। যেহেতু ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্টের গঠনটা আমি আগেও বলে দিয়েছি, তাই ওটার বলছি না। তোমরা এই সিম্পল ফিউচারের গঠনে যদি তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট সেটাও করতে পারবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক বা প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক বা পাস্ট পারফেক্ট হোক বা পারফেক্ট কন্টিনিউয়াস হোক, সাবজেক্টের পরে প্রথম যে ভাবটা থাকে, আই রিপিট, সাবজেক্টের পরে প্রথম যে ভাবটা থাকে সেই ভাবটাই কিন্তু ফিউচারে গিয়ে মূল ভাবে শুধু পরিণত হবে। তারপরে যা যা গঠন আমি শিখিয়েছি সেই একই গঠন কপি বা কাট করে পুরো পেস্ট করতে হবে, আর কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। সুতরাং তোমরা নিজেই বুঝতেই পারছো যে এই জিনিসটা কিন্তু খুবই সোজা। অর্থাৎ ফরমেশনটা কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু বুঝে নিলে কিন্তু হয়ে যায়। ওকে, তো বেসিক জিনিসটা কিন্তু তোমাদের আয়ত্ত হলো। এবার আমরা এক্সাম্পলের সাহায্যে কিন্তু ডিটেলস দেখার চেষ্টা করি।